জহুরা জেসমিনের আতিয়ার মেয়ের বিয়েতে গহনা পৌঁছাতে গিয়ে সালাউদ্দিনের মুখমণ্ডল লাল হয়ে গিয়েছিল অপরিসীম লজ্জায়। ওই বিয়ে বাড়ি থেকে ফিরে আসার কয়েকদিন পরে সালাউদ্দিনের চোখ মুখ আবার লাল হয়ে গেল নিদারুণ ক্রোধে। সালাউদ্দিনকে সাথে নিয়ে যে মেয়ের শাদিতে জহুরা জেসমিন গহনা দিতে গিয়েছিল সেই মেয়ের আম্মা, অর্থাৎ সে আত্মীয় সম্পর্কে জহুরা জেসমিনের ফুপু। সম্পর্কটা যথেষ্টই ঘনিষ্ঠ, আর ফুপুর অর্থনৈতিক অবস্থা অনেকটাই কমজোর হওয়ায় জহুরা জেসমিনেরা মেয়েটার মায়ের দেয়া স্বল্প গহনার সাথে মেয়েটাকে এই গহনাগুলো উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জহুরা জেসমিনের সাথে গহনা পৌঁছানোর জন্যে এই বিয়ে বাড়িতে এসে সালাউদ্দিনকে যে পরিস্থিতিতে পড়তে হয় তাতে তার ভীষণ লজ্জা পাওয়ার কারণ ছিল যথেষ্ট। কোনো বিয়ে শাদিতে যাওয়া মানেই কিছুটা সাজগোজ করে যাওয়া। ফ্যামিলি স্ট্যাটাস অর্থাৎ পারিবারিক ওজন বজায় রাখার খাতিরে জহুরা জেসমিন কিছুটা সাজগোজ করতে বাধ্য করেছে সালাউদ্দিনকে। এমনিতে সালাউদ্দিন এক অতি সুন্দর যুবক। অল্প কিছু সাজগোজ করার ফলে তার সৌন্দর্যের মাত্রা গেল কয়েক গুণ বেড়ে, পাশাপাশি আর তাকে কর্মচারী ভাবার কোনো সুযোগ কারও রইল না। আর এসবই হল সালাউদ্দিন ও জহুরা জেসমিনের জন্য নতুন এক বিড়ম্বনার কারণ। পরিচিত আর একাধিক কোনো লোক ছাড়া একমাত্র সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে রাত্রিকালে এই দীর্ঘপথ অতিক্রম করে আসায় জহুরা জেসমিনের ফুফুজান বিভ্রান্তিতে পড়ে গেলেন, আর নানা রকম কৌতূহলের পয়দা হলো তার বাড়িতে। অত্যন্ত সুন্দর আর সুন্দরী এই দুই যুবক যুবতীকে একসাথে রেখে এ বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আগত যুবতীরা হাঁ করে চেয়ে রইল এদের দুজনের দিকে। একজন তো এদের মুখের সামনে বলেই বসল, ও মা, কি সুন্দর জুটি গো, একদম মানিক জোড়। কি গো খালা, এটি বুঝি জহুরা আপুর বর? সালাউদ্দিনের দিকে ইঙ্গিত করল তরুণীটি। জহুরার ফুপু আম্মা মুখ তুলে চাইতেই লাগালাগি প্রশ্ন করল ফুপুজানের প্রতিবেশিনী। বলল, সে কিলো বুবুজান, কে বলে সুবর্ণ আর সুব্যঞ্জন একসাথে মেলে না? এই যে হালফিল মিলে গেছে। আহারে, কি দর্শনধারী জুটি গো, হালে বিয়ে হয়েছে বুঝি? এই প্রতিবেশিনীটাও আঙ্গুল তুলল সালাউদ্দিন ও জহুরা জেসমিনের দিকে। জবাবে জহুরা জেসমিনের ফুপুজান কি বললেন তা শোনার মতো অবস্থা তখন সালাউদ্দিন ও জহুরা জেসমিনের ছিল না। এসব কথা কানে পড়তে লজ্জায় লাল হয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে তবে বাঁচল। জহুরা জেসমিনের ফুপুটাও একসময় জহুরা জেসমিনকে ঘরের মধ্যে একা পেয়ে প্রশ্ন করলেন, ছেলেটা কে রে মা? এত দূরের রাস্তা এই রাত্রিকালে একমাত্র এই ছেলেটাকে সাথে নিয়ে চলে এলে, এর সাথে বুঝি শাদিটা তোমার পাকা হয়ে আছে? জবাবে জহুরা জেসমিন নির্দ্বিধায় বলল, জি ফুপু আম্মা, ব্যাপারটা তাই। বলে জহুরা জেসমিন ঘর থেকে বেরিয়ে হলো স্মিত হাস্যে। এই সময় ঘরের বারান্দায় নীরবে দাঁড়িয়েছিল সালাউদ্দিন। ঘর থেকে বেরিয়ে এসে সালাউদ্দিনকে দেখে এবার সত্যি সত্যি লজ্জা পেল জহুরা জেসমিন। লজ্জায় সে সঙ্গে সঙ্গে সরে গেল বারান্দা থেকে। একটু পরে জহুরাকে আড়ালে পেয়ে সালাউদ্দিন প্রশ্ন করল, সে কি মেম সাহেব, আপনার ফুপুর প্রশ্নের জবাবে আপনি ও কথা বললেন কেন? জহুরা জেসমিন সংক্ষেপে আর শক্ত কণ্ঠে বলল, ও কথা না বললে ওদের সীমাহীন কৌতূহল সহজে নিবৃত্ত করা যেত না। অতঃপর এই বিয়ে বাড়িতে জহুরা জেসমিনের সাথে সালাউদ্দিন যে দুদিন থেকেছে সেই দুদিনই মাঝে মাঝেই তার মুখমণ্ডল রক্তিমাভ হয়ে উঠেছে শরমে। তার কানে পড়েছে বেশ কিছু নাজুক মন্তব্য। বাড়ির বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করার সময়ও তাকে শুনতে হয়েছে কৌতূহলী তরুণীদের আবেগপূর্ণ কথোপকথন। ওই যে দেখ দেখ, ওই ছেলেটার সাথেই শাদী হবে এ বাড়িতে বেড়াতে আসা মেয়েটা, মানে ওই জহুরা জেসমিনের। কি সুন্দর বর পাবে জহুরা জেসমিন, তাই না? জবাবে অন্যেরা বলেছে, পাবেই তো, ওই জহুরা জেসমিনটাও তো আর কম সুন্দরী নয়, এমন বর না হলে কি মানাই ওই জহুরা জেসমিনকে? অথচ সালাউদ্দিন জহুরা জেসমিনদের নকর। লজ্জায় লাল হতে এমন মন্তব্যের অধিক সালাউদ্দিনের আর লাগে কি? উলকবোধের উপাদানটাও তার কম হয় কিসে? ওই বিয়ে বাড়ি থেকে ফিরে আসা কয়েকদিন পরে হঠাৎ এক আজব বাবু এসে হাজির হলেন জহুরা জেসমিন তথা মীর সাহেবের বাড়িতে। লক্ষদার মীর সাহেবের ব্যাংক ব্যালেন্স উপলক্ষ জহুরা জেসমিন জহুরাকে শাদী করবে। এ বাড়িতে এসে সালাউদ্দিনকে দেখে এ আজব বাবুর মেজাজ গেল বিগড়ে। এত সুন্দর চেহারার এমন লকলকে এক নওজোয়ান এ বাড়িতে থাকবে এটা তার বড়ই না পছন্দ। দেখা মাত্রই এ বাবু সাহেব সাব্যস্ত করে ফেললেন যেভাবেই হোক এ বাড়ি থেকে তাড়াতে হবে বেটাকে। পরে যখন জানলেন
সালাউদ্দিনের এ বাড়িতে কোনো অধিকার বা আধিপত্য নেই, এখানে সে একজন কর্মচারী তথা নওকর মাত্র। তখন অনেকটা ঠান্ডা হলো মেজাজ তার। তাড়ানোর বদলে তার এবার খায়েশ হলো কড়া শাসন আর ধিক্কার ধমকের মাধ্যমে এই মাকাল ফলটাকে তার পয়জারের নফর অর্থাৎ পাদুকা বাহক বানানোর। তাই এ বাড়িতে আসার পরের দিনই বাবু সাহেব সালাউদ্দিনের ঘরের সামনে এসে তম্বিতম্বা শুরু করলেন। হাঁক দিয়ে বললেন, আরে এই বেটা, গোলামের বাচ্চা গোলাম, ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরাম করা হচ্ছে, বেরিয়ে এসো হারামজাদা, বেরিয়ে এসে গতরটা একটু খাটাও। ব্যাপারটা বুঝতে না পেরে ঘর থেকে বেরিয়ে এলো সালাউদ্দিন। বলল, জি, আমাকে কিছু বলছেন? বানর মাফিক মুখ খিচিয়ে বাবু সাহেব বললেন, জি হ্যাঁ, তোমাকে নয়তো কি খেদির মাকে বলছি রে বেটা কুড়ের হদ্দ। একটা কাজ করো দেখি, আমার এই জুতো জোড়া এখনই নিয়ে গিয়ে বাজার থেকে কালি করে আনো তো। দৌড়ের উপর যাবে আর দৌড়ের উপর আসবে, দেরি কিন্তু সহ্য করি না আমি, বুঝেছ বেটা, কুড়ের বাদশা। হতভম্ব কণ্ঠে সালাউদ্দিন বলল, জি মানে? বাবু সাহেব ধমক দিয়ে বললেন, ফের মানে? মানে কি রে নফরের বাচ্চা নফর, পাইট খাটতে এসে এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। এই যে এগিয়ে এসে আমার পা থেকে খুলে নাও এই জুতো জোড়া। বলে সালাউদ্দিনের দিকে পা বাড়িয়ে ধরল বাবু সাহেব। সালাউদ্দিন দাঁড়িয়ে রইল অনড় হয়ে। তা দেখে বাবু সাহেব ফের তিরিক্কি কণ্ঠে বললেন, তবু হা করে চেয়ে রইলে যে, কথার অবাধ্য হলে জুতিও তোমার মুখের শেপ পাল্টে দেব। খুলে নাও পায়ের জুতো, নকরি করতে এসে মানে বাজছে বুঝি, খুলে নাও। ক্রোধে এবার লাল হয়ে গেল সালাউদ্দিনের মুখমণ্ডল, মাথায় আগুন ধরে গেল তার। ইচ্ছে হলো কড়া থাপ্পড় মেরে এই উল্লুকটার কয়েকটা দাঁত মাটিতে ফেলে দিতে, কিন্তু নেহায়েত নকরিটা ধরে রাখার গরজে সেটা করতে সে না পেরে কেবলই হাঁপাতে লাগলো ক্রোধে। সেই সাথে ভাবতে লাগলো, লোকটাকে আসলে সুস্থ মানুষ না কোনো বিকৃত মস্তিষ্কের লোক। সাহেব সুবার পোশাক পরিধানকারী এমন বেয়াক্কেল আর বেয়াদব সে আর কখনো দেখেনি। এই সময় জামাল মিয়া কি এক কাজে বাহির বাড়িতে এসেছিল। বাবু সাহেবকে গর্জন করতে দেখে সে এগিয়ে এলো তাদের দিকে। সালাউদ্দিনের দিকে পা বাড়িয়ে ধরে বাবু সাহেব সালাউদ্দিনকে জুতো খুলে নেয়ার হুকুম করলে চমকে উঠল জামাল মিয়া। বিদ্যার দৌড়ে সালাউদ্দিন তার সাথে না পারলেও এ বাড়িতে সালাউদ্দিনের কদর যে বেড়েই চলেছে দিন দিন। বিশেষ করে এ বাড়ির সর্বময় কর্ত্রী জোহরা জেসমিন এই সালাউদ্দিনের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে এখন বড়ই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। জামাল মিয়ার এটা না বুঝার কিছুই ছিল না। সুতরাং এমন লোককে এভাবে জুতা খুলে নেয়ার হুকুম করায় জামাল মিয়া চমকে উঠে বলল, আরে এই এই করো কি, কারে কি কইছো? এটা হুঁশ করে কইছো তো? বলতে বলতে জামাল মিয়া ছুটে এসে সালাউদ্দিনকে পেছনে ফেলে বাবু সাহেবের মুখোমুখি দাঁড়ালো। এতে বিব্রত হলেন বাবু সাহেব। খেপে গিয়ে বললেন, আরে এই বেটা ঢাকাইয়া বাঙ্গাল, আমার কথার মধ্যে তুমি আবার নাক গলাতে এসেছো কেন? ভাগ বেটা, ভাগ ভাগ। কিছুমাত্র বিচলিত না হয়ে জামাল মিয়া সতেজে বলল, ভাগুম? তুমি হালাই কোন মাল এটা বুঝতে পারিনি হন্তক। তাই আমি ভেগে গেলে তোমার নসিবাজ কি আছে এটা ওই আলেমুল গায়েবী জানেন। সালাউদ্দিনকে ছেড়ে দিয়ে বাবু সাহেব এবার ধরে বসলেন জামাল মিয়াকে। গলার তেজ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বললেন, তবে রে বেটা বুড়ো হাবড়া, আমাকে তুমি বলার সাহস করো? তুমি জানো আমি কে? জামাল মিয়া বলল, এইটা তো বুঝতে পারছি নে গতকাল থেকে। এ বাড়িতে তোমার যে খানিক পাত্তা আছে এইটা বুঝতে পারছি, কিন্তু আসলে তুমি একটা কোন কিসিমের চিড়িয়া এইটা বুঝে উঠতে পারিনি। আয়সা অবধি এই যে হোমানে দাপট করে বেড়াইতেছ, এইটা কিসের বলে কও দেখি? এ বাড়ির উপর তোমার অধিকারটা কি? অধিকার? ওরে বেটা গণ্ডমূর্খ, আর কয়দিন পরেই যে তোমাদের সকলের দণ্ডমুণ্ডের কর্তা হব আমি, সে খবর কিছু রাখো? জামাল মিয়া মাথা নেড়ে বলল, না রাখিনি। কয়দিন পরে দণ্ডমুণ্ডের কর্তা হইবা, তখন তুমি কি, অহন কোন সম্পর্কে এ বাড়িতে এসে উঠেছ? বাবু সাহেব বুক টান করে বললেন, মেহমান, মেহমান, মস্ত বড় সম্মানজনক মেহমান। দেখছো না এ বাড়ির মালিক খোদ ওই মীর সাহেব আর তার বিবি সাহেবা আমাকে কেমন খাতির যত্ন করছেন। তাদের নির্দেশে এ বাড়ির চাকর নফরগুলো কেমন খেদমত করতে শুরু করেছে আমার। এটা তো বুঝতে পারতাছি, আর এই জন্যই বুঝতে পারছি না তুমি আসলে একটা কোন মাল। তোমার নামটা কি কও দেখি? আমার নাম? ওরে বেটা বেকুব, বেহুশ, এখন পর্যন্ত আমার নামটাও জানতে পারোনি? আমার নাম মমতাজ উদ্দিন মানিক, ওরফে মানিক বাবু। হ্যাঁ, মানিক বাবু?
একালের নবাব সিরাজউদ্দৌলার ভরাডুবির ভিলেন মানিকচাঁদ বাবুর কোনো রিশতেদার নাকি আপনি? মানিকচাঁদ বাবু? এদিন থিয়েটার আইলো পাড়ায়, এই থিয়েটারে দেখলাম একালের নবাবটার কেমন ভরাডুবি কইরা ছাড়লো ওই মানিকচাঁদ বাবু। এ কি বেইমানি! আরে না না, সেকালের কোনো মানিকচাঁদ বাবুর আমি কেউ নই, আমি একালের মানিক বাবু। তা বাবুরা হইলেন কিসে? আমি ডাক্তার বাবু, তাই যারা জানে তারা আমাকে ডাক্তার বাবু বলে, যারা জানে না তারা বলে মানিক বাবু। জামাল মিয়া বিভ্রান্ত কণ্ঠে বলল, হে খাইছে, তুমি ডাক্তার, তা কেউ জানে আবার কেউ জানে না, এটা কেমন কথা? কথাটা হলো ডাক্তারিটা পুরোপুরি শুরু করিনি এখনো কিনা, তাই সবাই সেটা জানে না। এখন অল্প অল্প করি, পরে পুরোপুরো করব। কথাটা এবার বুঝলাম। ডাক্তারকে লোকে ডাক্তারবাবু বলবে, এটা ঠিক, কিন্তু তোমাকে লোকে মানিকবাবু বলবে কেন? তুমি কি অমুসলমান? আরে দূর বেটা, বোকা পাঠা কোথাকার। থানার বড় দারোগা মুসলমান হলেও তাকে সবাই বড়বাবু বলে, থানার দারোগা বাবু হলে আমি হব না কেন? ও, হেল লাগে তুমি বাবু? বিলকুল, আমি ডাক্তার, সেজন্য শুধু ডাক্তার বাবুই নয়, আমাকে বড় বাবু বললেও ভুল হবে না তোমার। থানার দারোগা মানুষ পেটাই, আমি মানুষ বাঁচাই, আমাকে বড়বাবু বলাই কি সবার উচিত নয়? একটু চিন্তা করে জামাল মিয়া বলল, তা তো উচিতই। ডাক্তারবাবু যখন তুমি তো বেশ খানিকটা সম্মানী লোকই তাহলে। 100%। এতক্ষণে সেটা বুঝতে পারছো? আমার পরনে এই কোট দেখেও সেটা এতক্ষণ বুঝতে পারোনি? না, পারিনি। আপনার মাথায় ও মাংকি ক্যাপটা থাকায় আপনার চেহারাটা মাংকি মাংকি লাগছে, তো তাই এতক্ষণ বুঝতে পারিনি। তাই অহন পারতাছি। একজন ডাক্তার বাবু যখন, তখন আপনি সম্মানিত আইবেন জরুর। আপনারা আর তুমি বলা ঠিক নয়। কারেক্ট, একদম কারেক্ট। তাই বলছিলাম কি, আপনি কোন কিসিমের ডাক্তার এটা তো অহনও বুঝি নাই। আপনি পাশ করা ডাক্তার না হাতুড়ে? আতে শেখা লাগলো মানিক বাবুর, তাই তিনি সদম্বে বললেন, হাতুড়ে মানে? রীতিমতো ডাক্তারি পড়ে ডাক্তার। আমি তো এখন ডাক্তারি পড়ছি, অল্পদিনেই পাশ করে বেরোবো। অল্পদিন পরেই? হ্যাঁ, অল্পদিন পরেই। অনেকদিন ধরেই তো পড়ছি। পাশ করে ডাক্তার হতে আর কি বেশি দিন লাগবে? ও বুঝেছি, পরে পাশ করবেন। তা হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি কি পাশ করবেন? হোমিওপ্যাথিক, বুঝলে, হোমিওপ্যাথিক। ডাক্তারের বাবা ডাক্তার হ্যানিম্যান সাহেবের চিকিৎসাবিদ্যা অর্জন করছি, কোনো হবুল্লার চিকিৎসাবিদ্যা নয়। কি কইলেন? মানুষ বাদ দিয়ে হনুমানের চিকিৎসাবিদ্যা শিখতে গেছেন কেন? দূর মূর্খ, হনুমান নয়, হ্যানিম্যান। চিকিৎসাবিদ্যার আদি পিতা হ্যানিম্যান। আমি তার চিকিৎসাবিদ্যা শিখছি, একদম ডার্ক সাইডে চিকিৎসাবিদ্যা। জামাল মিয়া অনেকটা অবজ্ঞা ভরে প্রশ্ন করল, শিখতাছেন? পাস করেননি? তাহলে তো কোনো পাসই নাই আপনার, আপনি হুদুহুদু এক ভদ্রলোক। আবার সম্মানে লাগলো মানিক বাবুর। তিনি লাফিয়ে উঠে বললেন, নাই মানে, আমি ম্যাট্রিকুলেট, আমি একজন ম্যাট্রিক পাস লোক, একজন পাকাপোক্ত ম্যাট্রিকুলেট। ও আচ্ছা, আপনি তাহলে ম্যাট্রিক পাস লোক, এটা মন্দ না। ম্যাট্রিক পাস হলে তো ভদ্রলোক হওয়ানই যায়। তবে আমি একজন পাকাপোক্ত ম্যাট্রিকুলেট, যেমন তেমন নয়। তাই নাকি? পাকাপোক্ত? তা অনেকদিন ধরে পাইক্কা বুঝি ম্যাট্রিক পাস করাইছেন? সেটা তুমি ঠিক বলেছ, অন্যের মতো তড়াক করে পাস করে বেরিয়ে এলাম এমন কাঁচা কিসিমের ম্যাট্রিকুলেট আমি নই। একটানা কয়েক বছর পরীক্ষা দিয়ে তবে ম্যাট্রিক পাস করেছি। তত ঠিকই আপনি পাকা মানে ঝুনা ম্যাট্রিক পাস লোক, একদম ঝুনা নারকেলের মতো। তা কইছিলাম কি, ম্যাট্রিক পাস মানুষ হইয়া আপনি আবার হনুমান তবা হোমিওপক্ষী পড়তে গেলেন কেন? চাকুরি বাকুরি করবেন? মানিকবাবু এবার মলিন কণ্ঠে বললেন, এখানে তো হয়েছে বড় মুশকিল, বুঝলে। একদিকে আমার বাপ তো আমাকে কোনো চাকরি বাকরি করতেই দেবে না, অন্যদিকে এদেশে খাঁটি জিনিসের মানে খাঁটি বিদ্যার কদর সবাই বোঝে না। চাকুরির জন্যে কয়েক বছর সমানে ছুটে বেড়ালাম, কিন্তু কত কাঁচা ম্যাট্রিকুলেট দরদ্দর চাকুরি হয়ে গেল, অথচ আমার মতো ঝুনা ম্যাট্রিকুলেটের চাকুরি হলো না। তাই বাধ্য হয়ে এই হোমিওপ্যাথিতে চলে এলাম। জিহবা আর তালুর সাহায্যে বিচিত্র শব্দ তুলে জামাল মিয়া আফসোসের সাথে বলল, আহারে, বড়ই দুঃখ। তয় ও হোমিওপক্ষী পড়লেই কি চাকুরি হইব আপনার? চাঙ্গা হয়ে উঠে মানিকবাবু বলল, না, চাকুরি হবে কেন? ওই ফালতু কাজটা করব না বলেই তো এই ডাক্তারি পড়া। এছাড়া তো বললাম আমার বাপ আমাকে
কিছুতেই চাকরি করতে দেবেন না। কেন কেন? কারবার করার জন্যে। মস্ত বড় ইটের কারবার আছে আমার আব্বার। আব্বা চান আমি ওই ইটের কারবার করি, তাই স্থির করেছি ওই ইটের ভাটার পাশে ডিসপেন্সারি খুলে ডাক্তারি করব আর ইট পোড়াবো। চাকুরি করে কয় পয়সা পাওয়া যায় বলো, অথচ ইটের কারবারে কাড়ি কাড়ি টাকা ইনকাম। খায় ছেড়ে ইটের ভাটায় বসে ডাক্তারি করবেন? করবেন মানে কি, করতে তো শুরু করে দিয়েছিলাম, কিন্তু সবাই বলতে লাগলো পাস না থাকলে ডাক্তারি তেমন জমে না, ডাক্তারিটা পাশ করে আসুন। তাদের কথাতেই তো এই হোমিও কলেজে ভর্তি হওয়া। ও আচ্ছা, তয় ভালো তয় ভালো। একপাশে দাঁড়িয়ে সালাউদ্দিন এতক্ষণ এ দুই বেকুফের বেওকুফি উপভোগ করছিল। এ সময় কদম আলী এসে দেউড়ি থেকে ডাক দিল, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, জলদি জলদি এদিকে আসুন, আপনার মেম সাহেব আপনাকে জব্বর তালাশ করছেন। জবাবে সালাউদ্দিন সাগ্রহে বলল, ও আচ্ছা, আসছি। সালাউদ্দিন সেখান থেকে বাড়ির ভেতরে চলে গেল। মানিকবাবু সবিস্ময়ে জামাল মিয়াকে প্রশ্ন করলেন, মেম সাহেব? সে আবার কি? মেম সাহেব মানে? জামাল মিয়া বলল, মেম সাহেব মানে জহুরা আম্মা। জহুরা আম্মাকেই তো মেম সাহেব বলেন এ মাস্টার সাহেব। আচ্ছা, তা মাস্টারটা আবার কে? ওই সালাউদ্দিন সাহেব, যারে আপনি পা থেকে জুতা খুলে নিতে বললেন, এই সালাউদ্দিন সাহেবই মাস্টার সাহেব। ওই মাস্টার সাহেব রে আমার আম্মা যান জিয়াদা দরদ করেন, তো তাই হকগোল হোমায় খোঁজ খবর করেন তার। ওই লোকটা মাস্টার? তয় আর বলছি কি, আমার আম্মাজানের বড় পেয়ারের মাস্টার। নাও ঠেলা, তোমার আম্মাজানের কিরকম? তোমার আম্মাজান কে? এই দেখো, হ্যাডার খবর অহনো পাওনি? আম্মাজান মানে জোহরা জেসমিন, আমি যে জোহরা জেসমিনের চাচা। হঠাৎ চমকে উঠে মানিকবাবু বললেন, হ্যাঁ, সে কি চাচা? মানে তুমি, মানে আপনি মীর সাহেবের ভাই? তাই আর বলছি কি, মীর সাহেবের ভাই তো জরুর। মানিকবাবু শশব্যস্ত হয়ে বললেন, গালতি হয়ে গেছে, জব্বর গালতি হয়ে গেছে। চিনতে না পেরে আমি বড়ই বেয়াদবি করে ফেলেছি। আপনি তো তাহলে সম্পর্কে আমার মুরব্বী, অথচ আপনাকে আমি কদর দিতে পারিনি। আসসালামু আলাইকুম চাচা যান সাহেব। জোহরা জেসমিনের সাথে আমার শাদিটা হয়ে গেলে আপনিও আমার চাচা যান হয়ে যাবেন। জামাল মিয়া হতভম্ব কণ্ঠে বলল, হাদি? ডুবাই ছেড়ে জহুরা আম্মারে আপনি হাদি করতে আইছেন? জি চাচা যান, জি, একেবারে আসল কথাটা ধরে ফেলেছেন। সেজন্যই তো আমার এখানে আসা, নইলে কত কাজ আমার। আমি কি স্রেফ বেরেন্ডা ভাজার জন্য এখানে এসেছি? কইছেন কি? জি, হক কথা কইছি। বিনা মতলবে এ শর্মা এক কদম কোথাও যায় না। হাসতে লাগলেন আর হাসির তালে তালে দুলতে লাগলেন মমতাজউদ্দিন মানিক ওরফে মানিক বাবু। এ সময় খোদ মীর সাহেবের তলবাসায় জামাল মিয়াকেও দ্রুত পদে ছুটতে হলো অন্দরের দিকে। সে এসে অন্দরে ঢুকতেই মীর সাহেব তাকে ডাক দিয়ে বললেন, এদিকে এসো, কথা আছে। জামাল মিয়া মীর সাহেবের সামনে এসে দাঁড়ালে মীর সাহেব বললেন, কদম আলীর মুখে শুনলাম তুমি নাকি আমাদের মেহমান মমতাজউদ্দিন বাবাজির সাথে তর্ক জুড়ে দিয়েছ। জামাল মিয়া থতমত করে বলল, তর্ক? কই না তো। মীর সাহেব তাকে সাবধান করে দিয়ে বললেন, খবরদার, তার সাথে কোনো বেয়াদবি করবে না। তোমার তো হুঁশবুদ্ধি খুব কম, কখন কি বলে বসো তার ঠিক কি। ভাইজান, ওই মমতাজউদ্দিন বাবাজি আমাদের হবু জামাই। জোহরা জেসমিন আম্মাকে তার সাথে শাদি দেবে বলেই তাকে দাওয়াত করে এ বাড়িতে এনেছি। ফের চমকে গেল জামাল মিয়া। দুই চোখ বিস্ফারিত করে এসে প্রশ্ন করল, জোহরা জেসমিন আম্মার শাদি দেবেন মানে এই মেহমানের সাথে? মীর আফসার উদ্দিন সাহেব কিছুটা উদাস কণ্ঠে বললেন, হ্যাঁ, দিতে তো হবেই। জোহরার বয়সটা কত হলো তা কি তুমি জানো? আমি সেটা জানি। আর কতদিন তাকে ঘরে ধরে রাখবো? কিন্তু তাই বলে এ লোকের সাথে? কেন, এ লোকের দোষ কি? চেহারাটা আমাদের মাস্টার সাহেবের মতো জৌলুসদার নয় বলে? জি ভাইজান, জৌলুসদার না হোক, মোটামুটি দর্শনধারী হওয়ান লাগবো তো। গায়ের রংটা না হয় একটু ফর্সায় আছে, কিন্তু মুখের কাটিং কেমন যেন বানর মুখা মানুষ আর কাকলাস মার্কা চেহারা। মুখের কাটিংটা বিলকুল বানরের মুখের মতোই। জহুর আম্মার সাথে কি এ লোককে আদৌ মানায়? আম্মাজানের বরের চেহারাটা হবে। মীর সাহেব রুষ্টকণ্ঠে বললেন, আরে রাখো তোমার চেহারা, পুরুষ মানুষের আবার চেহারার হিসাব কি জানো? ওই মমতাজ উদ্দিন বাবাজি কোন ঘরের ছেলে আর কেমন তার বাপের বিষয়ত্ব?
টাকার কুমির। বাপটা তার অঢেল টাকার মালিক, বিশাল তার ব্যাংক ব্যালেন্স আর বিরাট কায় কারবার। এ একটা মাত্র ছেলে, সবই তার এই ছেলে মমতাজউদ্দিন পাবে, মানে আমার মেয়ে জামাই পাবে। ভাইজান, ওখানে বিয়ে হলে জহুর আম্মা আমার সোনার থালায় খাবে আর সোনার খাটে শুয়ে থাকবে। বরের চেহারাটা এখানে তেমন কোনো হিসাবের মধ্যে আসে কি? তয় মানান বলে তো একটা কথা আছে না ভাইজান? আরে ফেলে দাও তোমার মানান। আমাদের এ মাস্টার সালাউদ্দিনের চেহারা তো রাজপুত্রের মতো। জহুর আম্মার সাথে তাকে মানাবে চমৎকার, কিন্তু ওই মানান দিয়ে হবেটা কি? সালাউদ্দিনের কি সাধ্য আছে আমার জহুর আম্মাকে স্রেফ মোটা ভাত আর মোটা কাপড়টা দেয়ার? বলো, সাধ্য আছে? জামাল মিয়া আমতা আমতা করে বলল, তা মানে? তার কথায় কান না দিয়ে মীর সাহেব ফের জোরালো কণ্ঠে বললেন, চাল নেই চুলো নেই, বিষয়বৃত্ত কিছুই নেই, এমন বরের চেহারার কি দাম আছে বাজারে? অথচ তেমন দর্শনধারী না হলেও আমাদের এই মমতাজউদ্দিন মানিক বাবাজিকে নিয়ে সে কি কাড়াকাড়ি সবার মধ্যে। বলতে পারো তাকে আমি একদম কেড়েই এনেছি আমার জহুরা আম্মার জন্যে। জামাল মিয়া ম্লান কণ্ঠে বলল, কেড়ে এনেছেন? মীর সাহেব সরবে বললেন, হ্যাঁ, কেড়ে এনেছি। অন্যরা ধরে নেওয়ার আগেই ধরে ফেলেছি আমি। বরের দাম রূপ দিয়ে হয় না, বুঝলে, হয় ধন সম্পদ দিয়ে। অগাধ ধন সম্পদের ভবিষ্যৎ মালিক এই বর। জামাল মিয়া স্তম্ভিত কণ্ঠে বলল, ভাইজান। মীর সাহেব নাখোশ কণ্ঠে বললেন, তোমাকে যা বললাম সেদিকে হুঁশ রাখবে, মানে তোমাকে দিয়ে কিছুতেই যেন কোনো অসম্মান না হয় আমার হবু জামাইয়ের। বিস্মিত নেত্রে চেয়ে রইল জামাল মিয়া। মীর সাহেব ধমক দিয়ে বললেন, হা করে চেয়ে রইলে কেন? যাও, নিজের কাজে যাও। সজোরে নিঃশ্বাস ফেলে জামাল মিয়া স্বগতোক্তি করল, কপাল, সবই কপাল। এরপর সে নত মস্তকে সরে গেল সেখান থেকে।